হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে রয়েছে তিনটি ঘটনায় বেশ অদ্ভুত এবং বেশ ভয়ের। আশা করব তোমরা যারা আজকে গল্প কথার ঘটনা শুনছো তোমাদের বেশ ভয় লাগবে। তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। আজকে যে প্রথম ঘটনাটি আছে লিখেছে তরিকুল ইসলাম। তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঘটনাটি ঠিক সেভাবেই পড়ছি। প্রথমে বলে রাখছি, ঘটনাটি বিশ্বাস অবিশ্বাস পুরোটাই আপনাদের হাতে। কেউ বিশ্বাস করলে বা অবিশ্বাস করলে জোর করে তাকে বিশ্বাস করতে বলবো না। ঘটনাটি আমার এক পরিচিত লোকের মুখে শুনে হুবহু বলছি। আমার আব্বু সরকারি চাকরি করত, তাই মাঝে মধ্যে আব্বু বদলি হতো এবং আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতাম। আব্বুর পোস্টিংয়ের সুবাদে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। আমরা তখন নতুন একটা বাড়িতে ভাড়া থাকতাম। বাড়িটার যে মালিক তার আরও একটা বাড়ি থাকায় বাড়িওয়ালা ওই বাড়ি ভাড়া দিয়ে দেন। আর একটা বাড়িতে সে নিজে থাকতো পরিবার সহ। আমরা যে বাড়িতে থাকতাম সেই বাড়িটা অনেক বড় ছিল, কিন্তু একটা বিষয় ছিল, তাহলে বাড়ি অনুযায়ী ভাড়া কম দিতে হতো। বাড়ি ভাড়া কম হওয়ার কারণে অনেক পরে আমরা জানতে পারলাম। এবার আসি মূল ঘটনায়। এক রাত্রিতে বাসায় ঘুমাচ্ছি সবাই। রাত তখন আনুমানিক 2টোর মতো বাজে। ওই রাতে হঠাৎ ভয়ঙ্কর একটা শব্দে বাসার সবাই ঘুম ভেঙে যায়। শুনি কে যেন দরজার বাইরে চিল্লাচ্ছে। কেউ মারামারি করলে যেরকম তর্কাতর্কি হয় অনেকটা সেরকম চিল্লাচিল্লির শব্দ হচ্ছে। আমরা পরিবারের সবাই ঘুম থেকে উঠলাম। কে চিল্লাচ্ছে তা দেখার জন্য দরজা খুলে গিয়ে দেখি বাইরে কেউ নেই। আমরা সবাই অবাক, এটা কি করে সম্ভব। দেখি দরজার সামনে কেউ নেই। একটু আগে যে আওয়াজ করলো সে গেল কোথায়, আর কেনই বা শব্দ হলো। পরের দিন আমরা পাশের বাসায় প্রতিবেশীকে ডেকে বললাম এই ব্যাপারটা। তাদের জিজ্ঞাসা করলাম যে গত রাতে কি আপনারা কোনো চিল্লানোর শব্দ পেয়েছেন? প্রতিবেশী বলল, কই না তো, কোনো শব্দ শুনতে পাইনি। এর পরের কথা শুনে আমরা পুরো অবাক যে এত জোরে চিৎকারের শব্দ করল কে। আর একটা আজব ব্যাপার যে এত শব্দ হলো আর আমাদের বাড়ির পাশের প্রতিবেশী কিছু শুনতে পেল না। যাই হোক, এবার আসি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতায়। আমার তখন পরীক্ষা চলছে। সে সময় আমাদের গ্রামে আর এক দুঃসম্পর্কের দাদা মারা যায়। আমার দাদা বাড়ির লোকজনের সাথে সেই দাদার ভালো সম্পর্ক ছিল, তাই আমাদের পরিবারের সবার ওই দাদার বাড়িতে যাতায়াত ছিল। আর যাতায়াত ছিল বলেই আমার আব্বু আম্মু সকলেই রওনা দেয় সেই দাদাকে শেষবারের মতো দেখার জন্য। এদিকে আমার পরীক্ষা চলছিল, তাই আমি যেতে পারিনি। আম্মু যাওয়ার আগে আমার জন্য খাবার রান্না করে ফ্রিজে রেখে দিয়ে যায়, কেননা সেই দিন আমাকে বাসায় একাই থাকতে হবে। আমি দুপুরে খাবার খেয়ে বিছানায় শুয়ে আছি। কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেই জানি না। হঠাৎ একটা দুঃসম্পর্কের লোকের ফোন কল আসলো। ফোনটা কথা বলে বললাম যে বাড়িতে কেউ নেই, দিয়ে আবার শুয়ে পড়ি। হঠাৎই একটা ভুল সম্পর্ক হয়ে একটা মানুষ আমার কল করে এবং আমার বলে যে তোমার বাবা মা কোথায় গেছে। আমি তাদেরকে বলি যে আমার দাদা মারা গেছে, তো সেখানে গেছে সবাই। সেই ফোনটা রেখে দেয়, কিন্তু আমি অবাক হয়ে যাই যে তাদের যে খোঁজ নিচ্ছে, তাদের যে একটা ছেলে আছে সে হয়তো জানে না, তাই আমাকে আর বেশি কিছু বলেনি। আমি আবার ঘুমিয়ে পড়ি। হঠাৎই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফ্রিজে ঠান্ডা পানি খেতে চাই। ফ্রিজ খুলে দেখি ফ্রিজের পানি গরমই আছে, একটুও ঠান্ডা হয়নি। আমি তো পুরো অবাক হয়ে যাই, কি করে সম্ভব যেখানে ফ্রিজ ঠিকভাবেই চলছে কিন্তু পানি একটুও ঠান্ডা হলো না। আবার ফোনে কল আসে। আমি গিয়ে ফোনটা তুলি, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ পাই না। তখন আমার মাথায় প্যারানর্মাল বিষয় কাজ করেনি। আমি পানির বোতলটা নর্মাল না রেখে
ডিপের ভেতর রেখে দিই। বিকেলে মাঠে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। হাত মুখ ধুয়ে হালকা নাস্তা করে পড়তে বসলাম। রাত তখন আনুমানিক 8:30। হঠাৎই লোডশেডিং হয়ে যায়। মোম জ্বালিয়ে পড়ছিলাম, অনেকক্ষণ হয়ে গেল কারেন্ট আসছে না। দেখে বিরক্ত লাগলো খুব। ঘড়িতে দেখি রাত 11টা পার হয়ে গেছে। তাই ডিনার করার জন্য ডাইনিং টেবিলে গেলাম। ফ্রিজ খুলতে যাব, দেখি ফ্রিজ খুলছে না। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন আমি সন্ধ্যায় নাস্তা করার সময় ফ্রিজের পানি খেয়েছি, কিন্তু এখন খুলছে না কেন? অনেক টানাটানি করলাম ফ্রিজের হাতল ধরে, কিন্তু কিছুতেই খুলতে পারছি না। এদিকে প্রচণ্ড খিদাও লেগেছে, কিন্তু খাবারগুলো তো সব ফ্রিজের ভেতরে। এরপর হঠাৎ একটা অন্যরকম ভয় লাগা শুরু হলো। এমনিতেই বাড়িতে একা, তার উপর এমন ভৌতিক কাণ্ড। ভয় আমি বাড়ির বাইরে চলে আসতে চাইলাম, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে লক করা। এবার আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমি চিৎকার করছিলাম, কিন্তু কোনো সাহায্য বা সাড়া পাইনি। মনে মনে ভাবলাম হয়তো কেউ আমার চিৎকার শুনতে পাচ্ছে না। এদিকে মোমবাতিটা শেষ পর্যায়ে চলে এসেছে। মোমবাতির আলোয় দেখলাম রাত তখন প্রায় 11:50। এরপর বাসায় যে টিনিক ফোন ছিল ওটার দিকে দৌড়ে গেলাম আব্বুকে ফোন করতে, কিন্তু গিয়ে দেখি ফোন ডেড হয়ে আছে। আমি ভয়ে কাঁদতে শুরু করলাম। তখন আমার কোনো পার্সোনাল মোবাইল ছিল না। আমি পানি খাওয়ার জন্য জগ খুললাম, কিন্তু জগের ভেতর এক ফোঁটাও জল ছিল না। তাই বাধ্য হয়ে বেসিন গেলাম পানি খেতে, কিন্তু পানি কেমন যেন নোনতা নোনতা লাগছিল। পানির দিকে তাকিয়ে দেখি পানির কালো কালার। আমি বমি করে দিলাম ওখানেই। এদিকে মোমবাতি নিভে নিভে পর্যায়ে চলে আসছে, তাই বাধ্য হয়ে আমি আমার রুমে চলে আসতে লাগলাম। যে মুহূর্তে আমার রুমের দরজায় পা রাখবো, ঠিক সেই মুহূর্তে ফ্রিজের ভেতর ঠক ঠক আওয়াজ শুনতে পাই। মনে হচ্ছিল যে ফ্রিজের ভেতরে কেউ আটকা পড়েছে, যে কিনা বাইরে বেরোতে চাইছে। ভয় আর কৌতূহলের বশে হয়তো তখন দেখতে গিয়েছিলাম ফ্রিজের ভেতরে কি আছে, কিন্তু গিয়ে যা দেখলাম তা হলো একটা কথা বলে রাখা আমি কিন্তু ভয়ে তখনও কাঁপছিলাম। এক হাতে নিবিনুবু মোমবাতি ধরিয়েছি। যেই ফ্রিজের হাতলটা ধরে টান দিলাম, অমনি একটা পলিথিনের বস্তা দেখতে পাই। তখন হয়তো আমার মাথায় কাজ করছিল না, কেননা তখন একবারও আমার মনে হয়নি যে ফ্রিজের ভেতর পলিথিনের বস্তা আসবে কি করে, আর আমার আম্মুর রান্না করা খাবারগুলোই বা কই গেল। এরপর কাঁপা কাঁপা হাতে আমি যখন বস্তা খুলছিলাম, তখন হাতে কেমন যেন ভেজা ভেজা লাগছিল। এরপর বুকে সাহস ভর করে আমি বস্তাটা উপরে তুলে জোরে ঝাঁকিয়ে দিলাম। খুব কষ্টে বস্তাটা উপরে তুলেছিলাম, কেননা বস্তাটা অনেক ভারী ছিল। বস্তাটা ওপরে তুলতে সাথে সাথে ভেতর থেকে গল গল করে মানুষের কাটা মাথা, হাত পা, নাড়ি ফুড়ি পলিথিনের ভেতর থেকে মেঝেতে ছিটকে পড়ে, আর গল গল করে তাজা রক্ত পড়ে পুরো ফ্লোর ভিজে যায়। আমার পুরো পা আর শরীর রক্ত মেখে গেল। এই সব দেখে ভয় জ্ঞান হারিয়ে আমি লুটিয়ে পড়লাম। জ্ঞান হারানোর পূর্বে শেষবারের মতো দেখলাম কাটা মাথার একটা চোখ গেলে গেছে, আর একটা চোখ খোলা। সেই খোলা চোখ আমার দিকে তাকিয়ে আছে। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি বিছানায়, দেখি আম্মু পাশে বসে কাঁদছে, আর আব্বু ডাক্তারের সাথে কথা বলছে। পুরোপুরি সুস্থ হওয়ার পর সে রাতের ঘটনা আম্মুকে বলি। পরের দিন আমার বাড়িওয়ালার বাসায় যাই। আমার ঘটনায় বাড়িওয়ালা লজ্জিত হয়ে বলল, আজ থেকে 7 বছর আগে 4 জন ব্যাচেলার এই বাড়িটা ভাড়া নিয়েছিল। তাদের মধ্যে কি নিয়ে যেন গন্ডগোল লাগে। গন্ডগোলের এক পর্যায়ে নাকি 3 জন মিলে একজনকে খুন করে, ফ্রিজে লাশ রেখে দেয়, আর ওরা 3 জন পালিয়ে যায়। বাড়িতে কেউ না থাকায় পরের দিন বাড়িওয়ালা ওই বাসায় গিয়ে দেখে যে ভাড়াটের যে ফ্রিজটা ছিল সেই ফ্রিজের ভেতরে টুকরো টুকরো লাশ পলিথিনের ব্যাগে ভরা। এই কথাটি স্থানীয় পত্রিকায় এসেছিল। এবার আসি সেই রাতের ঘটনার পর যা হয়েছিল। আম্মু এসে দেখেন আমি ফ্রিজের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছি। আমার জ্ঞান ফেরে 3 দিন পর। আমি অবাক হয়ে যাই যে আমি 3 দিন কিভাবে কোমায় ছিলাম। এটাই ছিল ঘটনা। পরে আমরা সেই ফ্লোর ছেড়ে সেই ফ্ল্যাট থেকে চলে যাই অন্য বাসায়। অদ্ভুত ছিল আজকের প্রথম ঘটনাটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, এবং
তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও, কি করতে হবে? ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং বলতে চাই, আমাকে অনেকেই আছো যারা হোয়াটসঅ্যাপে SMS করেছো যে আমাকে ফোন করে ঘটনা বলতে চাও। আমি তাদেরকে বলবো অবশ্যই তোমাদের সাথে ফোনে কথা হবে, ঘটনা রেকর্ডিং হবে। তবে এই মুহূর্তে আমাদের গল্প কথা চ্যানেলের রিচ অনেকটাই ডাউন আছে, তাই আমি চাইছি না এই মুহূর্তে গোস্টলি কল রেকর্ডিং বা এরকম জাতীয় কোনো কিছু আমি চাইছি না করতে। কারণ এখন সত্যি বলতে এই বাংলা কমিউনিটিতে এই মানে অডিও স্টোরিতে বহু এমন অনেক চ্যানেল চলে এসেছে যেখানে বিভিন্ন ধরনের পডকাস্ট হচ্ছে, গোস্টলি কল রেকর্ডিং হচ্ছে। তো সেই ভিড়ে আমি হারাতে চাই না, কারণ আমি চাই যে নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরতে। তো যেভাবে গল্প কথা এগোচ্ছে এইভাবেই এগোবে, তোমরা যেমনটা চাইবে সেভাবেই গল্প কথায় ঘটনা আসবে। আমি চেষ্টা করব পরবর্তী সময়গুলোতে আরও যাতে ভালো ভালো ঘটনা তোমাদের উপহার দিতে পারি, এবং আমি চেষ্টা করি সবটা মুহূর্তে যাতে ভালো এপিসোড তোমাদের দিতে পারি। চলে যাব আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে, সেটাও বেশ অদ্ভুত এবং বেশ ভয় লাগবে, এবং হালি শহরের ঘটনা আছে, সেটাও বেশ অদ্ভুত। আমি চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। তবে লাস্টের যে ঘটনাটি আছে হালি শহরের ঘটনা, সেটাও বেশ অদ্ভুত এবং ভয়ের, আশা করবো তোমাদের ভয় লাগবে। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে লিখেছে জুই মজুমদার, এবং তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। স্লিপিং প্যারালাইসিস সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি। পাতি বাংলায় যাকে বলে বোবায় ধরা। রাতের বেলা গভীর ঘুমে অনেক সময় মুখ থেকে নানা রকমের বিকৃতি শব্দ করা বা সারা শরীরে খিঁচ ধরা ইত্যাদি। বৈজ্ঞানিক ভাষায় সারা শরীরের রক্ত চলাচল ঠিকঠাকভাবে না হলে এই সমস্যাগুলি সৃষ্টি হয়। কিন্তু সম্পূর্ণ জ্ঞানত অবস্থায় এরূপ পরিস্থিতির সম্মুখীন হওয়া হয়তো স্বাভাবিকের থেকে অনেকটাই আলাদা। যিনি আমাকে ঘটনাটি বলেছেন তার মতো করে বলার চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। সেদিন রাত্রে ভীষণ গরম পড়েছিল, ঘুম আসতে চাইছিল না। অনেকক্ষণ এপাশ ওপাশ করে ভাবলাম বাইরে একটু হেঁটে আসি, তাহলে যদি ঘুমটা আসে। বাইরের উঠোনে বেশ খানিকক্ষণ হাঁটাচলা করলাম, তাতেও পরিস্থিতি খুব একটা পরিবর্তন হলো না। ঘড়ির কাঁটায় তখন প্রায় 2টো বাজে। চারিদিকে কেমন যেন একটা গভীর নিস্তব্ধতা ছড়িয়ে রয়েছে। বাইরের পরিবেশটাও আজ যেন একটু অস্বাভাবিক লাগছে অন্য দিনের তুলনায়। হঠাৎ করে নিজের অজান্তেই কেমন জানি সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। হঠাৎ করে শরীরটা একটু ভারী হয়ে গেল। আমি আর দেরি না করে ঘরে চলে এলাম। মনে মনে ভাবছি আজ কি হচ্ছে আমার সাথে। এই তো আমি ঠিকই ছিলাম, হঠাৎ কি হলো। 7-5 ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। ভাবলাম দেখি চোখ বন্ধ করে থাকলে যদি একটু ঘুম আসে। আমার ঘর সম্পূর্ণ অন্ধকার, শুধু ইলেকট্রিক বোর্ডে থাকা ইলেকট্রিক্যালের আলোটা জ্বলজ্বল করছে। গভীর রাতে ওই ইন্ডিকেটরের সামান্য আলোতেই সারা ঘরে একটা স্নিগ্ধ আলোর সৃষ্টি হয়। তাতে মোটামুটি ঘরের চারপাশের জিনিসপত্রগুলো দেখা যায়। ঘুম না আসায় আমি চোখ খুলেই চুপচাপ শুয়েছিলাম। হঠাৎ দেখলাম যে একটা দরজা দিয়ে হঠাৎ করে আমার ঘরে ঢুকলো কিছু একটা। আমি ধরপড় করে উঠে বসলাম। মাথায় পাশে লাইটটা জ্বালাতে গিয়ে দেখি ঘরের কোথাও কিচ্ছু নেই, সম্পূর্ণ ঘরটিতে আমি একা। বিষয়টি আমার যেন কেমন লাগলো। যাই হোক, বিষয়টি আমার মনের বা চোখের ভুল ভেবে আমি আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর চোখ বন্ধ করলাম। হঠাৎ মনে হলো যে আমার মাথার কাছে কেউ দাঁড়িয়ে এক দৃষ্টিতে যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। সারা শরীরটা কেমন যেন ভার হয়ে গেল। চোখ খুলতেই ওই আধো আলো ইন্ডিকেটরের আলোতে সেভাবে কিছু দেখতে পারলাম না। আবারও বড় লাইটটা জ্বালালাম, কিন্তু কই, ঘরে তো কিছু নেই। আবারও ঘরের ভেতরের লাইটটা জ্বালালাম, কিন্তু কই, ঘরে তো কিছুই নেই। আবার কেমন যেন একটু ভয় ভয় লাগছিল। একবার ভাবলাম পাশের ঘরে মা বাবাকে একবার ডাকতেই। তারপর আবার ভাবলাম হয়তো আমার মনের ভুল বা শরীরের ক্লান্তির থেকে এই বিষয়গুলি হচ্ছে, তাই এত রাতে তাদের আর বিরক্ত না করাই ভালো, বরং আমি ঘুমানোর চেষ্টা করি। এইবারেই ঘটল আমার সঙ্গে সেই ভয়ঙ্কর ঘটনাটি। তখনও আমি চোখ বন্ধ করিনি, চুপচাপ কপালের ওপর হাত দিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছি ওপরের দিকে। হঠাৎ করেই আমার ঘরের সিলিংয়ের ওপর মনে হলো একটা ছায়ামূর্তি এসে স্থির হলো। সম্পূর্ণ কালো কুচকুচে একটা ছায়ামূর্তি আমার সিলিংয়ের ওপরে। হঠাৎ করে বিষয়টি দেখে
আমার যেন সারা শরীর কেঁপে উঠল ভয়ে। বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, কোনো শব্দ মুখ থেকে বার করতে পারছিলাম না। শুধু এইটুকুনি বুঝতে পারছি, যেটা হচ্ছে সেটা হওয়াই ভালো। ধীরে ধীরে সারা শরীর কেমন যেন অবশ হয়ে যাচ্ছিল। আর সব থেকে বড় কথা, এই সমস্ত ঘটনাটি ঘটছিল আমার জ্ঞানত অবস্থায়। ঘুমের ঘরে স্বপ্ন দেখলে বিষয়গুলি এত স্পষ্ট করে মনে রাখা আমার পক্ষে সম্ভব হতো না, কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, সেদিন রাতে আমি যা যা দেখেছি তার একটা ঘটনাও আমার ঘুমন্ত অবস্থায় না। সম্পূর্ণ কালো কুচকুচে একটি ছায়ামূর্তি ঠিক চুম্বকের মতো আমার ঘরের সিলিংয়ের সাথে যেন আটকে ছিল। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে আমি চোখটা বদ্ধ করতে পারছিলাম না। সারা শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না আমার। কতক্ষণ এভাবে ছিলাম ঠিক বলতে পারবো না। তারপর হঠাৎ সবটা কেমন অদৃশ্য হয়ে গেল আমার চোখের সামনেই। বিষয়টা অদৃশ্য হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি যেন আমার বাকশক্তি ফিরে পাই। মনে হচ্ছিল ওই কয়েক সেকেন্ডের মধ্যে আমি যেন অনেক বড় যুদ্ধ জয়লাভ করলাম। ধরপড়িয়ে উঠে বসলাম খাটের ওপর। ঘরের লাইটটা জ্বালিয়ে দেখি সারা ঘরের পরিস্থিতি একদম স্বাভাবিক, কোথাও কিচ্ছু নেই। আমার সারা শরীর ঘামে ভেজা, হৃৎপিণ্ডের অসঙ্গত গতিবিধি যেন আমি উপলব্ধি করতে পারছি। সেই রাতে লাইট অফ করার আর সাহস পাইনি। সারাটা রাত কোনো রকম কাটিয়ে সকালবেলা মায়ের কাছে সবটা খুলে বললাম। মাও ভীষণ ভয় পেয়েছিল, আমায় বলল তুই কটা দিন আমার কাছে শুবি। যাই হোক, তারপরে আর এই রকম পরিস্থিতির সম্মুখীন হইনি। কিন্তু এই ঘটনার পর থেকে আমি একা থাকলে মাঝে মাঝে আমার গা খুব ভার হয়ে আসতো। জানি না এই দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, তবে আমার অভিজ্ঞতা আমি এইটুকুনি বলতে পারি যে সেই রাতের ঘটনা আমার ঘুমের মধ্যে ঘটেনি, সম্পূর্ণ জ্ঞানত অবস্থায় সেই রাতের প্রত্যেকটি ঘটনা আমি উপলব্ধি করেছি। আজ এই ঘটনা কোনো সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমার কাছে নেই। ঘটনাটি কিন্তু বেশ অদ্ভুত ছিল এবং আমি আমার একটা অভিজ্ঞতা এই নিয়ে বলতে চাই। ঠিক এরকম অভিজ্ঞতায় যেরকমটাই ঘটনা উল্লেখ করেছে, প্রায় 2-3 বছর আগে আমার সাথেও এমনটা হয়। আমি রাতের বেলা ঘুমের মধ্যে অনেক জোরে জোরে চিৎকার করতে চাইছি, কিন্তু আমি চিৎকার আমার গলা থেকে এক ফোঁটাও বেরোচ্ছে না এবং আমি চোখ খুলতে চাইছি, আমি চোখও খুলতে পারছি না এবং হাত পা নাড়ানোর চেষ্টা করছি, আমি হাত পা নাড়াতে পারছি না। এতটা কষ্ট হচ্ছে, প্রায় 5 থেকে 10 মিনিট আমি ওরকমভাবে কষ্ট করছি আমার মনে হচ্ছিল, কিন্তু ওটা 5 থেকে 10 মিনিট ছিল না, ওটা হয়তো 2 থেকে 3 মিনিট হবে। কিন্তু পরিস্থিতিটা এমন ছিল, আমার মনে হচ্ছে অনেকক্ষণ ধরে আমি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু যখন আমার সব কিছু নর্মাল হয়ে যায়, আমি ঘরের লাইটটা জ্বালাই। সত্যি বলতে আমিও ঠিক সেম ঘরের লাইটটুকু অফ করতে আমি ভয় পাচ্ছিলাম। এবং এটা আমার সাথে একবার নয়, প্রায় 2-3 বার হয়েছে। তো আমার অভিজ্ঞতাটা এরকম আছে, তাই আশা করব তোমাদের যদি কারো এরকম অভিজ্ঞতা থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাও। তোমাদের সাথেও যদি এরকমটা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আশা করবো এরকমটা অনেকের সাথেই হয়েছে বা এখনও হয়। তো কেমন লাগলো অবশ্যই, যদি এরকমটা হয়ে থাকে অবশ্যই আমি মনে করি যে ডাক্তার দেখানো উচিত কি উচিত না আমি বলবো না, তবে আমার মনে হয় একবার ডাক্তারের সাথে এই বিষয়ে কথা বলা উচিত, যদি এটা সব সময় হয়, যদি প্রতি রাতে যদি এমনটা হয়। কেমন লাগলো আজকের প্রথম দুটি ঘটনা অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। যেহেতু কিছুদিন ধরে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে মানে আমাদের গল্পকথা পরিবারের রিচ অনেকটাই ডাউন, অনেকের কাছে ঘটনা পৌঁছাচ্ছে না, তাই আমি রিকোয়েস্ট করব যাতে ঘটনাগুলি অনেকের কাছে পৌঁছায়। আমি এটা অল টাইম চেষ্টা করি এবং ঘটনাগুলি কেমন লাগছে তোমরা যদি কমেন্ট করে না জানাও সেটাও কিন্তু আমার পক্ষে জানা সম্ভব হয়ে ওঠে না। তাই প্রত্যেকটা মোমেন্টে তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের ভালোবাসা দরকার, যাতে গল্প কথা এগিয়ে যেতে পারে। আজকের যে লাস্টের যে ঘটনাটি আছে সেটা হিলি শহরের ঘটনা, খুবই অদ্ভুত। পশ্চিমবঙ্গের একটি জায়গা, সেখানে ঘটনাটি যেভাবে ঘটেছে, তিনি যেভাবে লিখেছে ঘটনাটি আমি ঠিক সেইভাবে পড়বো। আশা করব তোমাদের বেশ অদ্ভুত লাগবে এবং ভয় তো লাগবেই। চলে যাচ্ছি আজকের লাস্ট ঘটনায়। যিনি লিখেছে জুই মজুমদার মণ্ডল, তিনি ঘটনাটি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আমার বাড়ি হিলি শহরে। আমার মামার বাড়িও আমার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। তখন আমি ক্লাস 9-এ পড়ি। গ্রীষ্মকালের ছুটিতে আমার মামার বাড়িতে বেশ কিছুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। তখন আমার দিদা দাদু এবং আমার 2 মামা ওই বাড়িতেই থাকতো। আমি মা বাড়িতে গেলে বেশিরভাগই দিদিমার সঙ্গে ঘুমাতাম। তেমনি আর গরমের রাতে আমরা দিদিমার সঙ্গে আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ করেই মাঝরাতে কিসের যেন একটা শব্দে ঘুম ভেঙে যায়। আধো ঘুমে প্রথমে শব্দটা বুঝতে পারলেও
পরে আস্তে আস্তে খুব শান্ত মনে শব্দটা শোনার চেষ্টা করলাম। বুঝলাম ছাদের ওপরে ঠক ঠক করে কিছু একটা আওয়াজ হচ্ছে। প্রথমে ভাবলাম গরমকাল, হয়তো দাদু বা দুই মামার মধ্যে কেউ ছাদে হাঁটাহাঁটি করছে, কিন্তু শব্দটা ঠিক চলাচলে নয়, মনে হচ্ছে যে ছাদের ওপর কেউ যেন পেরেক বা ওই জাতীয় কিছু ঠুকছে। দুই একবার দিদিমাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর দিদিমার ঘুম ভাঙতে চাইল না, তাই আমি আর জোর করে দিদিমাকে তোলার চেষ্টা করলাম না। পাশের ঘরে দাদু আর দুই বাবা একসঙ্গে শুয়েছে। আমি আস্তে আস্তে উঠে পাশের ঘরে গেলাম, দেখি দাদু এবং মামারা ঘুমিয়ে আছে। তাহলে শব্দটা কিসের? কৌতূহলবশত ইচ্ছে হলো যাই একবার ছাদে গিয়ে দেখে আসি, কিন্তু একটু ভয় করছিল। ভাবলাম মামাদের বা দাদুকে একবার ডেকে নিয়ে চলি। যে চলল তো দেখি কিসের আওয়াজ হচ্ছে। আবার ভাবলাম সবাই সারাদিনে কাজকর্মের শেষে গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ করে তাদের মধ্যরাতে ঘুম ভাঙানোটা ঠিক উচিত হবে না। তাই ঠিক করলাম নিজে গিয়ে একবার দেখে আসি। মনে মনে সাহস জোগাড় করলাম, এটা তো আমার মামা বাড়ি, কি আর এমন হবে, হয়তো পাশের বাড়ি থেকে আওয়াজটা আসতে পারে। গিয়ে একবার দেখে আসি। পা টিপে টিপে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে আস্তে করে ছাদে উঠলাম। ছাদের শক্ত লোহার গেট খুলতে গেলে আওয়াজ হয় খুব জোরে, তাই খুব সাবধানবশত ধীরে ধীরে গেটটি খোলার চেষ্টা করলাম। এখানে বলে রাখি যে ছাদের একদম গা ঘেঁষে একটি আম গাছ ছিল। গাছটি বহু পুরনো, আমার জন্মেরও আগের গাছ। ছাদে উঠতেই চোখ পড়ল বাঁ দিকের পাঁচিলটার ওপর। কি বসে আছে ওটা? মনে হচ্ছে কালো প্লাস্টিক জড়ানো মতো কি যেন একটা বস্তু পেছন ঘুরে বসে রয়েছে। আবছা আধো আলোয় বুঝতে পারলাম চুল ছাড়া কোনো এক মহিলা ছায়ামূর্তি দেওয়ালের পেছন ঘুরে পাঁচিলের উপর গুটি মেরে বসে রয়েছে। দেখা মাত্রই আমার সারা গায়ে যেন ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। কি করব কিছু বুঝতে উঠতে পারলাম না, যেন পাথরের মতো শক্ত হয়ে গেলাম। মনে মনে শুধু ভাবছি, এই কি দেখলাম আমি? আমার চোখের সামনে কি এটা? বাস্তবতা আর অলৌকিকতার মধ্যে আমি যেন ভ্যাবাচাকা খেয়ে গেলাম। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। চারিদিক নিস্তব্ধ, গভীর রাতের মায়ে যেন আচ্ছন্ন হয়েছে পাশ। হঠাৎ করে ওই ছায়ামূর্তি পাঁচিলের থেকে এক লাফ দিয়ে আম গাছের ওপরে গিয়ে পড়ল। জোরের শব্দ, আম গাছটা কেঁপে উঠল। তৎক্ষণাৎ যেন আমার বাস্তব বিজ্ঞান ফিরে পেলাম। কোনো রকমে নিজেকে গুটিয়ে নিয়ে ছাদ থেকে সোজা দিদার ঘরে এসে শুয়ে পড়লাম। আমার এরকম হুড়মুড়িয়ে পড়ার শব্দ শুনে দিদা, দাদু, মামা সবাই ঘুম ভেঙে যায়। সবাই ছুটে এসে আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, আর এত রাতে আমি এরকমভাবে ঘামছি কেন। এতটাই ব্যস্ত হয়ে উঠেছে কি ব্যাপার। আমি যেন তখন বাকরুদ্ধ, কোনো শব্দই যেন আমার মুখ থেকে বার হচ্ছে না, শুধু বারবার ইশারা করছি ছাদের দিকে। দিদা আমাকে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলিস তুই এত রাতে, আর আমাকে না জানিয়ে বা গিয়েছিস কেন? ছোট মামা জল নিয়ে এসে বলল, আগে জলটা খাও, তারপর কি হয়েছে খুলে বল। আমি কোনো রকমে দুটোক জল খেয়ে পুরো বিষয়টা সবাইকে খুলে বলি। তৎক্ষণাৎ দুই মামা আর দাদু মিলে বলল, চল গিয়ে দেখে আসি ছাদে কি আছে। আমার হাজার বারণ করা সত্ত্বেও তারা ছাদে গেল। টর্চ নিয়ে সারা ছাদ ঘুরে দেখলো এবং আম গাছটাও ভালো মতো দেখছে, কোথাও কিছু নেই। পরে এসে তারা আমাকে জানালো, বলল, হয়তো তুই ঘুমের মধ্যে ছাদে গিয়েছিলিস, আর ঘুমের ঘরেই কি দেখেছিস। দিদা আমাকে চোখে মুখে ভালো করে জল দিয়ে শুয়ে পড়তে বলল, আর কড়াভাবে বলে দিল তাকে না জানি আমি মধ্যরাতে আর যেন কোথাও না যাই। সেদিন সারা রাত চোখের পাতা এক করতে পারিনি। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা আমার চোখের সামনে বারংবার ফুটে উঠছিল। তারপর বেশ কিছুদিন গভীর জ্বরে ভুগছিলাম। এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। আজও সে রাতের ব্যাখ্যা আমার কাছে নেই। সেদিন যে আমি কী দেখেছিলাম তা আজও বুঝে উঠতে পারিনি। তবে যেটাই দেখেছি সেটা তো স্বাভাবিক কিছু ছিল না, এটাই ছিল ঘটনা। বেশ অদ্ভুত ছিল আজকের 3টি ঘটনায়। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। এবং তোমরা যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কি করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা সেখানে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এবং বলতে চাই, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে বলি। আশা করব গল্প কথা পরিবারের সদস্যরাও ঘটনাগুলিকে শুধুমাত্র
এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। এবং একটা কথা লাস্ট তোমাদের রিকোয়েস্ট করতে চাই, যারা শেষ অবধি ঘটনা শুনছো, প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ কিন্তু অনেকটাই কমে যায় এবং যার ফলে ঘটনা অনেকের কাছে পৌঁছায় না। অনেক ধন্যবাদ আজকের 3টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।